2 মাসে চামড়া খাতে রপ্তানি কমেছে 16% বেশি। সিইটিপি পূর্ণাঙ্গভাবে চালু করার ওপর জোর। দেশের কোনো কাস্টম হাউসেই নেই স্ক্যানার, পরীক্ষা ছাড়াই বিদেশে যাচ্ছে রপ্তানি পণ্যের কন্টেইনার। সঞ্চয়পত্রের উৎসে কর হারে নতুন প্রজ্ঞাপন, মুনাফা সহ আসল 5 লাখ টাকার বেশি হলে কর 10%। আমন্ত্রণ অর্থনীতি সারাদিন আপনাদের সাথে আছে আমি ইফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। ঘুরে দাঁড়াতে পারছে না চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানি বাণিজ্য। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে রপ্তানি হয়েছে $15.5 কোটি মূল্যের পণ্য, যা গেল অর্থ বছরের একই সময়ের তুলনায় 16.5% কম। ব্যবসায়ীরা বলছেন, করোনা মহামারীর ধাক্কার পাশাপাশি এখনও সিইটিপি পুরোপুরি কার্যকর না হওয়ায় কমেছে রপ্তানি। আয় বাড়াতে চামড়া সংগ্রহ পদ্ধতি সংশোধনের পরামর্শ বিশেষজ্ঞদের। চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানিতে 10% হারে নগদ সহায়তার পাশাপাশি প্রণোদনার সময় বাড়ানো হলেও বাড়ছে না রপ্তানি। 2019-20 অর্থ বছরে $79 কোটি বেশি মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের তুলনায় 21.79% কম। চলতি অর্থ বছরের প্রথম 2 মাসে $15.47 কোটি মূল্যের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হলেও গেল বছর একই সময়ে তা ছিল $18 কোটি বেশি। রপ্তানি কমার প্রধান কারণ হিসেবে এখনও সাভারের চামড়া শিল্পনগরীতে কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার সিইটিপি কার্যকর না হওয়াকেই দায়ী করছেন রপ্তানিকারকরা। এছাড়া করোনার কারণে ক্রেতা আসতে না পারায় উৎপাদনের তুলনায় রপ্তানি অর্ধেকেরও কম বলে দাবি তাদের। ইউরোপিয়ান বায়ার্সদের মেইন কনসার্ন হচ্ছে কমপ্লায়েন্স, যেটা আমাদের অ্যাফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টটা এখন পর্যন্ত সম্পন্ন না হওয়াতে, যেটা দায়িত্ব বিসিক এবং সরকারের হাতে, এটা এখনো না হওয়াতে আমাদের এই চ্যালেঞ্জটা রয়ে যাচ্ছে। এদিকে প্রণোদনার অর্থের পাশাপাশি সহজ শর্তে ব্যাংক ঋণ পেতেও সমস্যায় পড়তে হয় বলে অভিযোগ রপ্তানিকারকদের। মাথায় চলে আপনার ইন্টারেস্ট মৌকুব করতে হবে 4 বছরের, আর আমরা 15 বছরের গ্রস এটা করতে হবে। আর আমাদের কিছু কিছু থেকে আমাদের যে প্রধানমন্ত্রী যে প্রণোদনা ঘোষণা করছে, এই প্রণোদনাটা সহজ শর্তে আমাদেরকে দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, রপ্তানির বিষয়ে অনভিজ্ঞ বিসিকের সঙ্গে চামড়া শিল্পনগরীকে সম্পৃক্ত করাই এ খাতের বড় বাধা। এ ব্যবস্থার পরিবর্তনের পাশাপাশি সিইটিপি তৈরি না হলে আন্তর্জাতিক সনদ পাওয়া কঠিন হবে বলছেন তারা। আমাদেরকে এই পরিশোধন ব্যবস্থাপনা উন্নতি করতে হবে, তা না হলে বাংলাদেশের পণ্য বিদেশে কোয়ালিটি হিসাবে সার্টিফিকেশন পাবে না এবং কোন সময় মূল্য সঠিকভাবে পাবে না। চামড়া সংগ্রহ প্রক্রিয়ায় সংশোধন আনা হলেও মান বাড়বে বলছেন তিনি। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চামড়া খাত নিয়ে আলোচনা করতে আমাদের সাথে যোগ দিয়েছেন চামড়া প্রক্রিয়াকরণ কারখানা অস্টানের ব্যবস্থাপনা পরিচালক ইবনুল ওয়ারা। ইবনুল, আপনাকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই জানতে চাইবো, আমরা কিন্তু চামড়া ও চামড়াজাত পণ্যের রপ্তানিতে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না, তো রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীরা, আপনারা যারা আছেন, তারা কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন এখন? ধন্যবাদ আপনাকে। প্রথমত, এখন কিন্তু বিশ্ব একটা মহামারীর মধ্যে দিয়ে যাচ্ছে, তো এরকম সময় আসলে রপ্তানিটা একটু ডাউনওয়ার্ড ট্রেন্ডে থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও আপনার আমাদের বাংলাদেশের চামড়া শিল্প নিয়ে যদি বলতে চাই, আমাদের কিন্তু মহামারীর আগে থেকেই আমরা কিন্তু একটা ডাউনওয়ার্ড ট্রেন্ড দেখতে পাচ্ছিলাম, যেটা কিনা মহামারীর কারণে হয়তো বা এটা আরো ভয়াবহ রূপে ধারণ করেছে। সত্যিকার অর্থে আমাদের দেশে এই মুহূর্তে, যে আমি এটা বলবো না যে কমপ্লায়েন্সের কারণে আমাদের চামড়া বা চামড়াজাত পণ্যের ডিমান্ড কম আছে। ওয়ার্ল্ড ওয়াইডই কিন্তু আপনার ডিমান্ড কম হওয়ার কারণে আপনার ক্রেতারা এই মুহূর্তে অর্ডার দিচ্ছে না। আপনারা জানেন যে ইন্টারন্যাশনালি আপনার বিশ্ববাজারে দোকানপাট সব এখন পর্যন্ত পুরোপুরি ভাবে খোলেনি এবং ক্রেতারাও পুরোপুরি ভাবে এখন পর্যন্ত কেনাকাটা শুরু করেনি। এটা কিছুটা সময় লাগবে, তো এটা আমাদের আসলে ধৈর্য সহকারে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। কিন্তু বাজার যখন আবার আগের পর্যায়ে পৌঁছে যাবে, অবশ্যই আমাদের
চামড়া শিল্পে যে কমপ্লায়েন্সের ইস্যুটা রয়ে গেছে ওইটা আমাদের অ্যাট সাম পয়েন্ট আমাদের ওটা অ্যাড্রেস করতেই হবে। আমরা জানি যে আপনি যেরকমটি বলছিলেন যে আমরা শিল্পের যে কমপ্লায়েন্সের ইস্যু সেটি অনেক বড় একটি ইস্যু এবং এটি নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে যদিও এখন পর্যন্ত সমাধান হয়নি। তারপরও বিশেষজ্ঞরা আরও একটি বিষয়ের উপরে জোর দিচ্ছেন, সেটি হচ্ছে চামড়া সংগ্রহের যে পদ্ধতি সেটি সংশোধনের কথা বলা হচ্ছে। আমরা জানি যে বেশিরভাগ চামড়াই কিন্তু আমরা কোরবানির ঈদের সময় সংগ্রহ করে থাকি এবং গত 2 বছর ধরে কিন্তু এ সময়টাতেও আমরা বেশ অনিয়ম দেখেছি। তো আপনার কি মনে হয় যে সংগ্রহ পদ্ধতির কথা যেটা বলা হচ্ছে সেটা আসলে কি রকম করা হলে কিছুটা এই খাতে শৃঙ্খলা ফিরে আসবে? আসলে আমাদের এটা তো খুব একটা অর্গানাইজড সেক্টর না। চামড়ার কালেকশনটা কোরবানি ঈদের সময় যেটা হয় সেটা খুব একটা অর্গানাইজড ওয়েতে হয় না। এখানে মৌসুম ব্যবসায়ীরা কিনে এখানে কয়েক হাত ঘুরে আলটিমেটলি ট্যানারির কাছে আসে। সংগ্রহের থেকে সবথেকে বড় সমস্যা আমি যেটা মনে করি হলো চামড়াটাকে কিভাবে করে প্রিজার্ভ করা হচ্ছে। আমি কিছুদিন আগেও ট্যানারি এলাকায় যাওয়ার সময় দেখছিলাম ওখানে চামড়ার আড়তে কিভাবে করে চামড়াগুলা জাস্ট লবণ দিয়ে রেখে দেওয়া হয়। লবণ দেওয়াটা তো অবশ্যই প্রয়োজনীয় আপনার চামড়াটাকে সংরক্ষণের জন্য, কিন্তু শুধু চামড়া লবণ দিয়ে ফেলে রাখাটাও কিন্তু আমাদের দেশে যেরকম আবহাওয়া, চামড়া সংরক্ষণের জন্য কিন্তু আপনার কিছু মেথড আছে, কিছু প্রসিডিওর আছে। যেরকম আপনার এটা এয়ারটাইট অবস্থায় এটা কাঠের কন্টেনারের মধ্যে যদি রাখা হয় সেক্ষেত্রে এটার গুণগত মান আপনার কয়েক মাস ফেলে রাখলেও এটার মান হারাবে না। তো এই জিনিসগুলো আসলে আমাদের একটু দেখা উচিত যে একটা হলো কোরবানির সময় চামড়াগুলা কালেকশন কিভাবে হচ্ছে এবং তারপরে কয়েক মাস ধরে যে চামড়াগুলা রাখা হয় বা আপনার ওয়েট ব্লু করা হয় বা ক্রস করা হয় ওই সময়টা কাঁচা চামড়াগুলোকে কিভাবে করে সংরক্ষণ করে রাখা হচ্ছে এটার উপরে আসলে একটু নজর দেওয়া প্রয়োজন। আমরা জানি যে করোনার কারণে কিন্তু এখন কিছুটা হলেও দুর্বল অবস্থানে রয়েছে চামড়া খাত। আমাদের পুরোপুরি আন্তর্জাতিক বাজারের সাথে আমরা সেভাবে পেরে উঠছি না। তারপরেও আপনার কাছে জানতে চাইবো যে বিদেশি ক্রেতাদের আকর্ষণ করার জন্য সামনে কি ধরনের পরিকল্পনা নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? আসলে ক্রেতাদেরকে আকর্ষিত করার জন্য আমার যেটা মনে হয় যে অলরেডি কিন্তু চামড়া খাতটা লেদার প্রোডাক্ট বা লেদার ফুটওয়্যারের থেকে অলরেডি কিন্তু আপনার একটা শিফট চলে এসেছিল। এটা শুধু যে কমপ্লায়েন্সের কারণে বলবো তা না, এখন ফ্যাশনটা এখন কিন্তু একটু নন লেদারের দিকে চলে গেছে। আমরা মিলেনিয়াল যেই কাস্টমাররা আছে তারা কিন্তু চামড়ার থেকে নন লেদারের প্রতি আকর্ষিত একটু বেশি। এখন চামড়ার ডিমান্ড তারপরেও যে কমে যাবে তা না, চামড়ার ডিমান্ড আছে এবং থাকবে। কিন্তু এখানে মিলেনিয়ালদের একটা ডেফিনেট একটা কারণে তারা চামড়া থেকে মুভ করে গেছে, এটা অনেকেই বলে, সেটা হলো গিয়ে কমপ্লায়েন্সের ব্যাপারটা। অনেকেই মনে করে যে চামড়া প্রক্রিয়াকরণে আপনার পরিবেশগত কিছু শর্টকামিং আছে। কিন্তু আমি যেটা মনে করি চামড়া খাতটা কিন্তু আমরা এখন আপনার সার্কুলার ইকোনমি কথাটা অনেক ইউজ করি আমরা, কিন্তু আপনি যদি চিন্তা করে দেখেন চামড়া শিল্পে কিন্তু এই চামড়া প্রক্রিয়াকরণটা কিন্তু আমাদের সার্কুলার ইকোনমিতে কয়েকশো বছর থেকে কিন্তু কন্ট্রিবিউট করে আসছে। আমাদের যে চামড়াগুলো কালেকশন হয় এটা কিন্তু একটা বাই প্রোডাক্ট, এটা কিন্তু মিট ইন্ডাস্ট্রির একটা বাই প্রোডাক্ট এবং এটা কিন্তু কয়েকশো বছর থেকে কিন্তু মানুষরা এই বাই প্রোডাক্টটাকে প্রসেস করে এটাকে ভ্যালু অ্যাড করে জুতা বলেন বা ব্যাগ আমরা বলেন। পণ্যের বৈচিত্র্যকরণটা করা যেতে পারে, তাহলে হয়তো চামড়া খাত আমাদের আবারও ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা থাকবে। ইবনুল ওয়ারা, আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেশের কোনো কাস্টম হাউসেই নেই রপ্তানি পণ্যের কন্টেনার পরীক্ষার স্ক্যানার। ফলে শতভাগ পরীক্ষা ছাড়াই প্রতিদিন হাজারো কন্টেনার যাচ্ছে বিদেশে। এতে অবৈধ পণ্য পাচারের শঙ্কার পাশাপাশি সুযোগ বাড়ছে মিথ্যা ঘোষণায় রপ্তানিরও। এই অবস্থায় রপ্তানি পণ্যকে পুরোপুরি পরীক্ষার আওতায় আনতে আরও স্ক্যানার আমদানি করা হচ্ছে বলে জানিয়েছে এনবিআর। চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যের কন্টেইনার পরীক্ষায় ফেব্রুয়ারিতে বসানো হয় 2টি ফিক্সড স্ক্যানার, আর আগে থেকেই ছিল 3টি ফিক্সড ও 2টি মোবাইল স্ক্যানার। সব মিলিয়ে সংখ্যা দাঁড়িয়েছে 7-এ। তবে এর সবই আমদানি পণ্যের কন্টেইনার পরীক্ষার জন্য। কর্মকর্তারা বলছেন নতুন 2 স্ক্যানারের একটি জরুরি প্রয়োজনে রপ্তানি পণ্যের কন্টেইনার পরীক্ষায় ব্যবহার হচ্ছে। আকাশপথে সবচেয়ে বেশি পণ্য রপ্তানি হয় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে। তৈরি পোশাক, সবজিসহ নানা পণ্য বিদেশে পাঠানো হয় কার্গো প্লেনে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখান থেকে যাওয়া মোট রপ্তানি পণ্যের 10% কায়িক পরীক্ষা করেন কাস্টমস কর্মকর্তারা। পাশাপাশি ডগ স্কোয়াড, মোবাইল স্ক্যানার সহ আরও কিছু প্রযুক্তি ব্যবহার করে পণ্য পরীক্ষা করছে সিভিল এভিয়েশন। যদি ইডিএস মেশিনেও কোনো না হয়, অনেক সময় অসুবিধা থাকে বা আপনার মেশিন যদি খারাপ থাকে বা স্লো থাকে অথবা বেশি প্রেসার থাকে মালের, সেই ক্ষেত্রে ট্রেড কুকুর আছে, সেই কুকুর দিয়ে এটাকে স্ক্যান করা হবে। এইটা একটা আছে, হ্যান্ড স্ক্যানারও আছে, আর একটা আছে আপনার স্ক্যানার। তবে রপ্তানি পণ্য পরীক্ষার আধুনিক যন্ত্রপাতি কম থাকার সুযোগ নেয়ার চেষ্টা করছে অপরাধীরা। বুধবার শাহজালাল বিমানবন্দরে প্রায় 12 কেজি এমফিটামিন মাদক আটক করে সিভিল এভিয়েশন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মিয়ানমারে উৎপাদিত এসব মাদক পাচারে বাংলাদেশকে রুট হিসেবে ব্যবহারের চেষ্টা করা হচ্ছে। এর আগে 2005 সালে চট্টগ্রাম বন্দর দিয়ে পাচার করা 75 কেজি হেরোইনের চালান আটক করা হয় যুক্তরাজ্যে। আমরা সবাই নাগরিক, যে আমাদের দেশে কখনো মাদকদ্রব্য উৎপাদন হয় না এবং এটা একটা ট্রানজিট পয়েন্টও না, যেহেতু একটা সুবিধা আমাদের জিওগ্রাফিক্যাল একটা সুবিধা পয়েন্টে সেখান দিয়ে যাচ্ছিল এটা। বিশ্লেষকেরা বলছেন, কাস্টমস হাউসে সঠিকভাবে পরীক্ষা না হলে অবৈধ পণ্য পাচারের সংখ্যা যেমন থাকে, তেমনি থাকে মিথ্যা ঘোষণায় রপ্তানির সুযোগও। আমরা অনেক পিছিয়ে আছি, সরকারের এদিকে নজর দেওয়া উচিত এবং বাজেট দেওয়া উচিত, যাতে করে সকল পণ্য আমদানি রপ্তানি পরীক্ষার মধ্যে আমরা করতে পারি। কারণ বিশ্বের ঝুঁকি, নিরাপত্তা ঝুঁকিটা অনেক বেড়ে গেছে এখন। এবং আপনি মানি লন্ডারিং বলেন, অবৈধ জিনিস আনা নেওয়া বলেন, এটা আসা যাওয়ার গুরুত্বপূর্ণ একটা মাধ্যম হচ্ছে আমদানি রপ্তানি। এদিকে রাজস্ব বোর্ড কর্মকর্তারা জানিয়েছেন, আমদানির মতো রপ্তানি পণ্য শতভাগ পরীক্ষার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী, আর এর জন্য আমদানি করা হচ্ছে স্ক্যানার। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিরতির পর আবারও আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে জানিয়ে দিব আরও কিছু খবর। সঞ্চয়পত্রের মুনাফার ওপর উচ্ছে কর হার নিয়ে নতুন প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে আগের বিনিয়োগ ও অর্জিত সুদ মিলিয়ে 5 লাখ টাকার বেশি হলে 10% হারে উচ্ছে কর দিতে হবে। দেশের সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের উদ্দেশ্যে এই প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্রের সক্রিয় পুনর্বিনিয়োগের ক্ষেত্রে উচ্ছে করের বিষয়ে গেল 20 আগস্ট জাতীয় রাজস্ব বোর্ড একটি নির্দেশনা জারি করে। তারপর কিছু জটিলতা দেখা দেয় নতুন এই প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই নির্দেশনায় বলা হয়েছে, আয়কর অধ্যাদেশ 1984 অনুযায়ী সেভিংস ইনভেস্টমেন্টের মুনাফা পরিশোধের সময় উচ্ছে কর কাটা হবে। আর বিনিয়োগ ও অর্জিত সুদ মিলে 5 লাখ টাকার মধ্যে থাকলে মুনাফা পরিশোধের সময় উচ্ছে কর কাটা হবে 5% হারে। রাজধানীর কাঁচা বাজারে বেড়েছে ইলিশের সরবরাহ, দামও ক্রেতার নাগালে। মাছ ধরায় সরকারি নিষেধাজ্ঞা না থাকায় চাহিদা অনুযায়ী ইলিশ মিলছে বলছেন বিক্রেতারা। এদিকে কারণ বাজারে রূপচাঁদা নামে নিষিদ্ধ পিরানহা মাছ বিক্রির দায়ে 5 জনকে নানা মেয়াদে কারাদণ্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার ছুটির দিন হওয়ায় সকাল থেকেই রাজধানীর কারওয়ান বাজারে ভিড় বাড়ে ক্রেতাদের। তবে ক্রেতাদের বেশি ঝোঁক ইলিশের বাজারে, বিক্রেতারাও ব্যস্ত বিক্রিতে। গেল সপ্তাহের তুলনায় বেড়েছে ইলিশের সরবরাহ। 1 কেজি আকারে ইলিশ বিক্রি হচ্ছে 800 থেকে 850 টাকায়। 1.5 কেজি ইলিশের দাম 1000 থেকে 1100 টাকা। আর 600-700 গ্রামের ইলিশ মিলছে 500 থেকে 600 টাকা কেজিতে। তবে ছুটির দিনে চাহিদা বেশি হওয়ায় বিক্রেতারাও একটু বেশি দাম নিচ্ছেন বলে অভিযোগ অনেক ক্রেতার, যদিও তা মানতে নারাজ বিক্রেতারা। মাছের দাম আসলেই কম, ইলিশের দাম তো এটা ভাইবে কিনতে আসছিলাম শুক্রবার বন্ধের দিন, কিন্তু হঠাৎ আজকে শুক্রবার বাজার হিসাবে অনেক প্রাইস বেড়ে গেছে। গতকালকে যেই মাছের 700 টাকা করে কেজি বিক্রি করছে, আজকে সেই মাছটা 850 টাকা করে কেজি বিক্রি করতেছে। যেখানে মাছ পাড়ায় এখানে মনে করেন বেশি দিয়ে কিনে, আবার যেখানে বিক্রি করে এখানে বেশি কিনে, আমরা বেশি দিয়ে কিনুন লাগে, বেশি করে বিক্রি করুন লাগে। এদিকে সকালে নিষিদ্ধ মাছ বিক্রির অভিযোগে রাজধানীর কারওয়ান বাজারের মাছের আড়তে অভিযান চালায় র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয় পিরানহা ও আফ্রিকান মাগুর মাছ। আটক করা হয় 5 জনকে। ভেজাল বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে এই অভিযান চালানো হয় বলে জানায় র্যাব। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ পরের আয়োজনে।